এমন একটা অবস্থা, আসলে নিজের উপর থেকেই বিশ্বাস শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিজেকেও যদি আমরা আসলে আর বিশ্বাস করতে না পারি, বলতে পারেন আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? জি, আমরা খুবই একটি ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি। যাই হোক, এই যে মঞ্চ ৭১ নামের যে সংগঠনটি সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে, যেটির তৈরি করেছেন হচ্ছে জেডাই পান্না আইনজীবী। হ্যাঁ, কিন্তু ওনার দুটি কাজে আমরা এত বিশ্বাসঘাতকতার প্রমাণ পেয়েছি যে এরপরে এই মঞ্চ ৭১, যেটি ৭১-এর পক্ষে বলে আমরা জানতাম, আমরা সকলেই সদস্য হয়ে গিয়েছিলাম, আজকে আনফলো করে দিয়ে বেরিয়ে চলে এসেছি। এত বিশ্বাসঘাতকতা এই মুহূর্তে নেওয়া যাবে না, নেওয়া যাচ্ছে না, তাই না? যে নিজের ছায়াকেও যদি বিশ্বাস করতে না পারি যে হ্যাঁ সেটি অন্ধকার হলেও নিজেকে ছেড়ে চলে যায়, ব্যাপারটি এখন এরকমই হয়ে গেছে। তো যাই হোক, দুটি ঘটনা ওনার সাথে জড়িত। উনি 15 আগস্ট, আমরা যেহেতু রাজনীতি করি না, এত তো আসলে বুদ্ধি নিয়ে চলি না, কিন্তু অনেকেই আলোচনা সমালোচনা করার পরে যখন একে একে দুই মিলাতে যাই, পরে দেখি যে আসলেই তো ব্যাপারটা সেটা। 15 আগস্টে উনি এই মঞ্চ ৭১-এ খুব পোস্ট দিলেন যে উনি আমাদের যে সংবিধানের লেখক যিনি আছেন কামাল হোসেন, ওনাকে নিয়ে 32 নম্বরে ফুল দিতে যাবে, ঢালাওভাবে প্রচার করলেন। হ্যাঁ, তো সবাইকে যোগ দিতে বললেন। কিন্তু উনি যখন ঢালাওভাবে এটি সোশ্যাল মিডিয়াতে প্রচার করলেন, তখনই কিন্তু সরকার কঠোর হয়ে গেল। খেয়াল করবেন, এর আগ পর্যন্ত কিন্তু সরকার 32 নম্বরে ফুল দেওয়া নিয়ে তেমন কোনো কর্মসূচি ঘোষণা করেননি, কিন্তু উনি এই টাইপের ঘোষণা দেওয়ার পরেই সরকার কঠোর হয়ে গেল। কিন্তু কি হলো তাতে? সেই দিন মানে ফুল দিতে উনি তো জানেনই, এবং পরবর্তীতে উনি যে ব্যাখ্যা দিলেন যে উনি ওনার মঞ্চ ৭১ থেকে যেটি পোস্ট করেছিলেন, সেই পোস্টটা উনি ডিলিট করে দিলেন এবং পরবর্তীতে ব্যাখ্যা দিলেন যে উনি গৃহবন্দী ছিলেন। তা আমরা তো ভয় পেয়ে গেছি যে গৃহবন্দী, আল্লাহকে মানে কারা তাকে ঘেরাও করে রেখেছে বা গৃহবন্দী করে। পরে বলছে না, পরিবার ওনাকে বের হতে দেননি, এটিকে উনি গৃহবন্দী হিসেবে উল্লেখ করেছেন। মনে হচ্ছে উনি আসলে হুমায়ুন আহমেদ স্যারের পর্যায়ে চলে যাচ্ছেন, মানে খুব সিরিয়াস কিছু নিয়ে উনি ফান করতে পারেন। আচ্ছা, যাই হোক, কিন্তু সেই ক্ষেত্রে যাদেরই চোখে গিয়েছে এরকম ফুল দুই একজন দিতে গিয়ে কিন্তু চরম বিপদের সম্মুখীন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একজন রিকশাওয়ালা ভাই, যাকে পরবর্তীতে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো, পরে অবশ্য ওনাকে জামিনে বের করে আনা হয়েছে। এবং গতকালের ঘটনাটি, গতকাল উনি এই মঞ্চ ৭১ থেকে ঘোষণা দিয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন উনি, এবং এটাতে প্রধান গেস্ট হিসেবে থাকার কথা ছিল এই কামাল হোসেন, আমাদের সংবিধানের লেখক। কিন্তু আমরা জানি, বুঝতে পারছি না যে আসলে ওনার দুইজন এখন আসলে কার ইশারায় চলছে। আমি যতদূর জানি কামাল হোসেন আসলে ইউনুসের বন্ধু, মানে ইউনুস এবং কামাল হোসেনের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ মানে সম্পর্ক। কিন্তু এই বয়সে এসে জেডাই পান্নাও কি এইরকম, বিচারপতি জেডাই পান্না এইরকম বিশ্বাসঘাতক হয়ে যাবেন? ভাবা যায়? কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন? আর কি বিশ্বাসের জায়গা আছে? তবে জনগণকে বা যে কোনো সম্মানিত ভাই বোনদেরকে আমি অনুরোধ জানাবো যে যে কারো কথা শুনি আসলে কোথাও যাবেন না, কারণ এখন আপনি কাউকেই বিশ্বাস করতে পারবেন না, যে কোনো জায়গা থেকে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো গতকালকে ঘটনাটা তাই হয়েছে। গোল টেবিল বৈঠক ডেকেছেন উনি, যেহেতু জেডাই পান্না ডেকেছেন, প্রধান অতিথি কামাল হোসেন, অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা ওখানে যাবেন। কে জানে ওনাদের দুইজনের ভেতরে এই রকম খারাপ কিছুর বসবাস ছিল, ওনারা সরকারকে এইভাবে মদত যোগানোর জন্য এরকম একটি ব্যাপার ঘটিয়েছেন। প্রোগ্রামে তো ওনাদের কথা শুনে আরে বাবা মুক্তিযোদ্ধারা ডাক দিয়েছেন, যেতে হবে। তো মুক্তিযোদ্ধারা, অনেকেই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা ওখানে যুক্ত হয়েছেন, মুক্তিযোদ্ধারা যুক্ত হয়েছেন, এবং যখন তারা বক্তৃতা শুরুও করে দিয়েছেন তখন পর্যন্ত কিন্তু যে আয়োজক জেডাই পান্না, উনি কিন্তু উপস্থিত হননি। উনি তখন পর্যন্ত উনি হচ্ছেন হাইকোর্টে, উনি নাকি ভিডিও দেখছেন বা উনি নিজের ভিডিও দেখছেন বসে বসে, আর কামাল হোসেন তো জানি নাই। 1 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে একটি অনুষ্ঠানে এরকম অপ্রীতিকর একটি ঘটনা ঘটে। কিছু সন্ত্রাসী জঙ্গি, এই জুলাই যোদ্ধা নামের মানুষজন ঢুকে পড়ে এবং ওনাদেরকে মারধর করে। পরবর্তীতে কি করে, মানে খুবই গালিগালাজ দিয়ে স্লোগান দেন। পরবর্তীতে পুলিশকে ডাকা হয় এবং পুলিশে সেই সন্ত্রাসীগুলোকে ধরলেন না, জুলাই যোদ্ধাদের ধরল না। তারা ধরল কি, এই মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়ে সরাসরি ডিবিতে, এবং ডিবির থেকে যা হয় সন্ত্রাসবাদ বিরোধী মামলা জেলে পাঠিয়ে দেওয়া হলো। ভাবা যায়? জেডাই পান্না
আপনি আর বাঁচবেন কতদিন জানেন? এই শেষ বয়সে এসে এতটা মানুষের বদদোয়া কামানো বা পাপের ভাগিদার হওয়া কি আপনার ঠিক হলো? হ্যাঁ, এই 16 জনের অনেকেই আছেন যারা হচ্ছে আপনাকে শ্রদ্ধা করে ওখানে গিয়েছেন, হয়তো আওয়ামী লীগের দোসর নন বা আওয়ামী লীগকে ওভাবে পছন্দও করতেন না। ওনারা এই মুহূর্তে হয়তো ইউটিউবে জনগণের কথা বলার সুযোগ করে দিচ্ছে, নিজের অভিজ্ঞতা শেয়ার করছে, মতবাদ শেয়ার করছে। তাদের সবার সাথে আপনি এরকম একটা কাজকর্ম করতে পারলেন? এবং ওই মিটিংয়ে কারা কারা ছিল এই মুহূর্তে, যারা ইউটিউবে সরব, সোশ্যাল মিডিয়াতে সরব, যাদের কথা জনগণ শুনছে, যারা একজন শিক্ষক হিসাবে যে বিশ্ববিদ্যালয়ে সরব, যাদের কথা মিডিয়াতে প্রচার হলে মানুষ শোনে, যারা কথা বলে, দেশের পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, এই রকম মানুষজন ওখানে গিয়েছিলেন। মেজবা কামাল এই মানুষগুলাকে জেডাই পান্না তার ফাঁদে ফেলে, মঞ্চ 71 দিয়ে ফাঁদে ফেলে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিল। তো এই ধরনের কর্মকাণ্ডের কারণে আপনি কি কোনোদিন সাধারণ জনগণের ক্ষমার দৃষ্টিতে আসতে পারবেন? কোনোদিন আপনি কি ক্ষমা পাবেন? আপনি তো মানে যে কোনো সময় মারা যাবেন। কতটা তিরস্কৃত হয়ে আপনি মারা যাবেন একবার চিন্তা করছেন? একবার ভাবেন তো। সো এই মঞ্চ 71 থেকে যা যা ঘোষণা দেওয়া হবে বা জেডাই পান্না যা যা বলবেন তার কোনো কিছুই আপনারা বিশ্বাস করবেন না। এবং উনার কথায় রাস্তায় নামা থেকে শুরু করে, কোথাও যাওয়া থেকে শুরু করে, এবং উনি যদি এমনও বলে ওনাকে আটকায় রেখে কেউ মেরে ফেলতেছে, তাও কেউ উদ্ধার করতে যাবেন না। উনি কিন্তু আপনাদেরকে ফাঁসিয়ে দেবেন। উনি এই ফাঁসানোর কাজে এখন নিয়োজিত সরকার থেকে। ওনার হয়তো হঠাৎ অনেক টাকার প্রয়োজন হয়ে গেছে, হতেই পারে। বিশ্বাস করবেন কাকে?